এবার ঈদে অনেকে ভারতীয় ডিজেল হয়তো বা গাড়ির মধ্যে করে তারা দেশে যাবেন এবং দেশে যে এইসব নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রেখে তারা এইসব চুক্তি ঠিক করেছে, সংস্কার কমিশনের নামে সংবিধানকে ছিঁড়ে খুঁড়ে ফেলার ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এক ধরনের টার্ময়েলের মধ্যে নিয়ে গিয়ে সেখানে সবাইকে ইয়ানফসি অবস্থায় রেখে তারা বসে বসে 14 বার বিদেশ ভ্রমণ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, কতবার আমি জানি না আসলে, 14 শব্দটা আমি উল্লেখ করলাম। এবং সেখানে তারা অনিবন্ধিত লোকজনকে নিয়ে বেড়াতে গিয়েছেন, ফিরে আসার পরে সেই অনিবন্ধিত দলের অনিবন্ধিত নেত্রী আবার ছেড়ে দিয়ে গিয়ে একা ইলেকশন করেছেন। মানে তারা সারাক্ষণ আমাদেরকে এগুলো নিয়ে ব্যস্ত করে রেখেছেন। অনেক অনেক মামলা হওয়ার ফলে প্রকৃত অপরাধীরা যেমন ছাড়া পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়, তেমনি যারা একদমই অপরাধী না তাদেরকে জিম্মি করে মামলা বাণিজ্য করার সুযোগ তৈরি হয়। এবং এই জামিনের সময় উকিল পয়সা কামায়, জামিনের সময় এমনকি জামিনের কাগজ যিনি টাইপ করেন থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই যেখানে মানুষকে নানানভাবে হয়রানির শিকার হতে না হয়। ফলে আমার কাছে মনে হয়েছে যে এই যে পুরো একটি বাণিজ্য করার প্রক্রিয়া যে তৈরি হতে তারা দিয়েছেন অন্তর্বর্তী সরকার, সেটা তারা ঠিক করেন নাই। এবং এই অন্তর্বর্তী সরকারের উপর পুরোটা সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে চাপ সৃষ্টি করে রেখেছিল এই তথাকথিত কিছু তরুণ, যারা যে কোনো সময় থানায় গিয়ে উপস্থিত হয়ে লোকজনকে ছাড়াতো, মুচলেখা দিয়ে লোকজনকে বের করে নিয়ে যেত, পুলিশকে হুমকি দিত, এমনকি একটা বিরাট সময় আসিফ নজরুলকে পর্যন্ত তারা শাসিয়েছে। আমি খুশি হতাম যদি এরকম সময়ে ওনারা পদত্যাগ করতে পারতেন কেউ, কিন্তু এদের সবার কাছেই না পদ বড় মানে একটা বড় মধুর বিষয় হয়ে দাঁড়িয়ে গেল। এমনকি একজন উপদেষ্টা বের হয়ে এসে বললেন ওনার পদত্যাগ করতে ইচ্ছা করেছিল, কিন্তু কেন তিনি পদত্যাগ করেন নাই, পদত্যাগ করার মতো কারণ থাকলে উনি পদত্যাগ করবেন না কেন? পদত্যাগ করাই তো তার সেখানে দায়িত্ব ছিল। কেউ তাদের পদটা ছাড়ে নাই, সরকারি বাড়িটা ছাড়ে নাই। উপদেষ্টা পদ চলে যাওয়ার পরেও সরকারি বাড়িতে বসে থেকেছে যতদিন পর্যন্ত থাকা যায়, যতক্ষণ পর্যন্ত থাকা যায়। তারা আসলে এই বিষয়গুলিকে ভালোবেসে ফেলেছিলেন। একটা বিষয় কি, অনেকেই আছেন এই উপদেষ্টা পরিষদে ছিলেন যাদের উপদেষ্টা তো হওয়া দূরের কথা, মন্ত্রীর বাড়িতে চাকরি পাওয়ার কথা না, কিন্তু তারাও তো উপদেষ্টা হয়ে গিয়েছিলেন। তারা উপদেষ্টার ওখানে বসে থেকে দেশে আইন আনবেন, নতুন বন্দোবস্ত করবেন, দেশের মানুষের হারিয়ে যাওয়া নিরাপত্তা ফেরত দিবেন, দেশকে সম্পূর্ণ বদলে তারা এমন এক দেশ তৈরি করবেন যেটা কিনা আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের কি ফুলপুরি, হ্যাঁ, তো সেরকম একটা দেশ বানিয়ে ফেলবেন। কিন্তু তারা এক উপদেষ্টার বাড়িতে বসে আরেক উপদেষ্টার ছাগল জবাই করে খেয়ে ফেলেছেন, একটা সাধারণ বাচ্চার ছাগল খেয়ে ফেলেছেন। ওই সাধারণ বাচ্চাটার আইনি কোনো প্রতিরক্ষা নাই, কিন্তু ওই ছাগল চুরির বিচার হয়েছে। একটা ছাগল চুরির বিচার ঠিক করতে পারে নাই। তো ফলে আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে আমরা আশা করছি না যে এত মামলা কেন হতে দিলেন, মূলত এই মামলাগুলি হতে দেওয়া হয় নাই, বরং এই মামলাগুলি হওয়ানোর জন্যই চেষ্টা করা হয়েছে। কেন? এর কারণ হচ্ছে এগুলির ভিতর দিয়ে একটা বিরাট সময় ক্ষেপণ করা গিয়েছে, মানুষ শুধু এগুলা নিয়ে কথা বলেছে, সেই ফাঁকে বলা হয়েছে বাণিজ্যও করা হয়েছে সব মামলা নিয়ে। বাণিজ্য তো এখনো চলছে। এই যে ধরেন এত বড় একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, এই চুক্তিটাকে একদিনে লিখে ফেলেছে কেউ, তা তো না। এই যে এইসব নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রেখে তারা এইসব চুক্তি ঠিক করেছে, সংস্কার কমিশনের নামে সংবিধানকে ছিঁড়ে খুঁড়ে ফেলার ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এক ধরনের টার্ময়েলের মধ্যে নিয়ে গিয়ে সেখানে সবাইকে ইয়ানফসি অবস্থায় রেখে তারা বসে বসে 14 বার বিদেশ ভ্রমণ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, কতবার আমি জানি না আসলে, 14 শব্দটা আমি উল্লেখ করলাম। এবং সেখানে তারা অনিবন্ধিত লোকজনকে নিয়ে বেড়াতে গিয়েছেন, ফিরে আসার পরে সেই অনিবন্ধিত দলের অনিবন্ধিত নেত্রী আবার ছেড়ে দিয়ে গিয়ে একা ইলেকশন করেছেন। মানে তারা সারাক্ষণ আমাদেরকে এগুলো নিয়ে ব্যস্ত করে রেখেছেন। আমার মনে হয় যে আমাদের এখন দেখা দরকার যে আসলে কি কি গন্ডগোল তারা ওই সময় পেঁচিয়ে গিয়েছেন। আর আমি এই সময় একটা কথা বলতে পারি, এক ভদ্রলোক একটা বাংলা খাবারের হোটেল কিনেছিলেন, তাকে প্রত্যেক দিন বলা হচ্ছে যে তিনি বিগত সরকারের কোনো এক এমপির সাথে ঘনিষ্ঠ ছিলেন, এই কথা বলে তাকে মামলা দেওয়া হয়, তাকে ছাড়া হয়, আবার তাকে মামলা দেওয়া হয়, আবার তাকে ছাড়া হয়। এর একমাত্র কারণ হচ্ছে এই বাংলা হোটেলটা তারা আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন ধরে নিয়ে যাওয়া হয়েছিল এটার আমরা এখনো পর্যন্ত কোনো উত্তর পাই নাই। এবং এইসব করে যে আতঙ্ক তৈরি তারা করেছিলেন, এই আতঙ্কের নগরী তারা তৈরি করেছিলেন, সেই আতঙ্ক কোনো অংশে হারুনের ভাতের হোটেলের আতঙ্কের চেয়ে কম ছিল না। এবং হারুনের ভাতের হোটেলে তো তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে ছেড়েও দিয়েছিল। কিন্তু তাদের ভাতের হোটেলে ভাতও ছিল না, তাদের হোটেলে ভাত তো খাওয়াই নাই, উল্টা তাদেরকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে পরে মামলা করেছে। এবং হারুনের ভাতের হোটেলকে তাদের আসলে 2 বার সালাম করা উচিত, কারণ এই ভাতের হোটেল থেকে উপদেষ্টা এসেছে,
নেতা এসেছে, এমপি এসেছে। এই জন্যই কি তারা হারুন সাহেবকে নিয়ে আমার কোনো তো কথা মনে হয় বলেন না? হারুনকে তাদের তাদের যে তারা ছায়া সরকার বলে না, তাদের ছায়া মেন্টর ঘোষণা করা উচিত। হারুনের হোটেলের ছবিটা দেখবেন, ওই ছবিটাই কিন্তু আপনি খুব ভাইরাল হয়েছিল আপনি এখন সংসদের মধ্যে সামাজিক দেখবেন যোগাযোগ হারুনের ভাতের মাধ্যমে। হোটেলের অংশ বিশেষ পৌঁছে গিয়েছে এখানে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী শুধু না, ওইখান থেকে জিনিসপত্র আনা নেওয়া বা যেগুলি সেখানে পাওয়া যায় সেগুলি অর্থনীতির একটা থিওরি আছে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সেটার মধ্যে পড়ে। তো ওইখান থেকে যা আনলে আমার দেশের লাভ সেটা তো আমি আনবো, এবং ওইখানে পাঠালে যা লাভ সেটা আমি পাঠাবো। তারা সারাক্ষণ ব্যস্ত ছিলেন ইলিশ মাছ কয় টন যায় আর কয় টন আসে এটা নিয়ে। এখন যে ডিজেল আসছে, এই ডিজেলের চুক্তিটা কিন্তু আসলে উপকারী একটি চুক্তি, এবং সেই চুক্তিটা কিন্তু এখন এই সরকারকে সাহায্য করেছে। সরকারে যে থাকে সব কাজ খারাপ করে ব্যাপারটা তো তা নয়, কিন্তু তারা ভারত বিরোধিতা করতে গিয়ে তারা এমন এক জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন যেখানে অযৌক্তিক বিরোধিতার কারণে দুই দেশের সম্পর্ক এমন একটা বাজে পরিস্থিতিতে তারা নিয়ে গিয়েছেন যে তারা এখন নিজেরা চাইলেও একটা ভালো কথা আর বলতে পারছেন না। তারা আসলে নিজেদের ফাঁদে নিজেরা পড়ে গিয়েছেন। ভারত কিন্তু আমাকে ভিসা দেয় না 12-13 বছর ধরে, কিন্তু সেই জন্য আমাকে ভারতকে সারাদিন গালি দিতে হবে আমি সেটা মনে করি না। তারা ভিসা দেয় না, তাদের কারণ থাকতে পারে, তারা হয়তো মনে করেছে যে আমি যেসব কথা বলি তাদের ভালো লাগে না, কিন্তু আমি যা বলবো সেটা আমি বলবো, তাই না? তো ঠিক একইভাবে ওনারা বলেছেন কি ভারতের মুরগির গলা কেটে তারা কি কি জানি করবেন, হ্যাঁ। কিন্তু চিকেন মুশকিল কি হাটের কথা জানেন, বলছিলেন। এই দেশে ডিম শর্ট পড়লে ভারত থেকে মুরগির ডিম আনতে হয়। এখন সেই বাস্তবতা খেয়াল রাখতে হবে। স্টেটসম্যানশিপ, রাষ্ট্র চালানো, সরকার চালানো, আর রাজুতে বসে চায়ের দোকান উচ্ছেদ করা দুইটা এক জিনিস না। এবং এইটা যে বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারে নাই। বাংলাদেশের মানুষটা অনেক সময় তাদের নিজেদের কাজের কারণে নিজেরা ভুগতে থাকে। ফলে কে রাষ্ট্র চালাতে পারবে, কে সরকার চালাতে পারবে, এইটা বিবেচনায় না নিয়ে না তারা চিন্তা করে আমার এলাকার সওয়াল ভোট দিয়ে দিলাম, আমার এলাকার সওয়াল ভোট দিয়ে দিলাম। আপনার এলাকার সওয়াল মানে যে সে দেশটা চালাতে পারবে, ব্যাপারটা সেরকম না। তো এইগুলা বিবেচনায় নিতে হবে। তো সেইগুলা তারা বিবেচনায় নেন নাই বলে এখন তারা আর ভারতের প্রশংসা করতে পারছেন না, এবং ভারতীয় ডিজেল গাড়িতে ভরবেন। কিন্তু এবার ঈদে অনেকেই ভারতীয় ডিজেল হয়তো বা গাড়ির মধ্যে করে তারা দেশে যাবেন, এবং দেশে যাওয়ার পথে অনেকের বাড়িতে মুরগির গলার কাছে তারা ওইখানে বসে ভারতীয় ডিজেল দিয়ে ওখানে গিয়ে বসে তারা তখন